এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি, আরজি করে ডাক্তারের দেহ উদ্ধার, সেমিনার রুম থেকে উদ্ধার পড়ুয়ার দেহ, শতপ্রণোদিত মামলা রুজু পুলিশের। আরজি করে সিপি ও জয়েন্ট সিপি ক্রাইম ঘটনাস্থলে, ফরেন্সিক বিশেষ দল ঘটনাস্থলে এসেছে, টালা থানার পুলিশ ও সব মিলিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে। সৈকত, একাধিক প্রশ্ন উঠে আসছে, তবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট তোমার কাছে কি রয়েছে? দেখো, একাধিক প্রশ্ন রয়েছে যে কিভাবে মৃত্যু হলো এই পড়ুয়া ডাক্তারের। তবে এই মুহূর্তে সিপি কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে এই অ্যাডমিন বিল্ডিং বা পিজিবি বিল্ডিং, প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, এই বিল্ডিংয়ে তিনি গেছেন। এখানে এই হসপিটালের যারা কর্তৃপক্ষ অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলতে গেছেন। এবং অন্যদিকে এমার্জেন্সি বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিংয়ে কিন্তু জয়েন্ট সিপি ক্রাইম তিনি নিজে রয়েছেন, ফরেন্সিক আধিকারিকরা রয়েছেন। প্রাথমিক সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকাল রাতের বেলায় ডিউটিতে ছিলেন ওই মৃতা পড়ুয়া এবং আজকে সকাল 11:30 নাগাদ তার মৃতদেহ উদ্ধার হয় বা মৃতদেহ দেখতে পান এই হসপিটালের বেশ কয়েকজন তার সহকর্মী, নিরাপত্তারক্ষী। তাদেরকেই জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা, ফরেন্সিক আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তার শরীরে এক্সটার্নাল ইনজুরি, নোটেবল এক্সটার্নাল ইনজুরি সেরকম কিছু নেই। তাহলে তার মৃত্যু হলো কিভাবে? কোনোভাবে স্মদারিং বা স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ শ্বাসরোধ করে কোনোভাবে মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়টা খতিয়ে দেখছেন। সেক্ষেত্রে শরীরে এক্সটার্নাল ইনজুরি, ভারী বা ব্লান্ট ইনজুরি বা শার্প কাট, এই ধরনের কিছু ইনজুরি যদি না থাকে, সেক্ষেত্রে স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ গলা টিপে বা শ্বাসরোধ করে খুন করলে যে ধরনের যে চিহ্নগুলো থাকে, হাতের চিহ্ন বা আঙুলের চিহ্ন থাকে, সেইগুলো পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা একেবারে নিজেরা সেখানে দাঁড়িয়ে ফরেন্সিক টেস্ট করিয়ে, ফরেন্সিক পরীক্ষা করিয়ে নিজেরা একেবারে নিশ্চিত হতে চাইছেন। তার কারণ আরজি কর মেডিকেল কলেজ, স্বনামধন্য মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার এই ধরনের মৃত্যু রীতিমতো প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে এই কলেজ কর্তৃপক্ষ বা হসপিটাল কর্তৃপক্ষ। এবং যেটা শোনা যাচ্ছে, দীর্ঘ কয়েক ঘন্টা, প্রায় 25 থেকে 30 ঘন্টা নাকি কর্তব্যরত ছিলেন, ডিউটিতে ছিলেন ওই মৃতা পড়ুয়া। বা তিনি MBBS করে স্পেশালাইজড কোর্স করছিলেন, চেস্ট মেডিসিনের MD কোর্স করছিলেন ওই মৃতা পড়ুয়া। তিনি দীর্ঘক্ষণের ডিউটিতে ছিলেন। সেক্ষেত্রে কাদের সঙ্গে ছিলেন? এবং সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই সেমিনার রুমের ভিতরে সিসিটিভি ক্যামেরা নেই, কিন্তু সেমিনার রুমের বাইরে ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেইগুলোই চেক করে পুলিশ আধিকারিকরা একটা জানার চেষ্টা করছেন যে তার গতিবিধি, যার মৃত্যু হয়েছে তার গতিবিধি, তার সঙ্গে যারা ছিল কখন কিভাবে তার সঙ্গে ছিল, পুরো তার মুভমেন্টটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে এই মুহূর্তে এই অ্যাডমিন বিল্ডিং বা পিজিবি বিল্ডিংয়ে কলকাতা পুলিশ কমিশনার তিনি নিজে এসে পৌঁছেছেন, কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলছেন তিনি। একদমই সৈকত, বোঝাই যাচ্ছে যে আরজি করে চিকিৎসকের যে দেহ উদ্ধার হয়েছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছে। আমরা পরে আবারও তোমার কাছে ফিরবো, কিন্তু বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি বলছেন একবার শুনবো। স্টুডেন্ট ডাক্তারি পড়ছে, তাকে ধর্ষণ করে খুন করা হলো। তাহলে আজকে সাধারণ মহিলারা, সাধারণ মেয়েরা যারা হয়তো গ্রামগঞ্জে পড়াশুনো করছে, যারা হয়তো গ্রামগঞ্জে তাদের স্কুলে যেতে হয়, চাকরি করতে যেতে হয়, খালি রাস্তা দিয়ে যেতে হয়, তাদের কোথায় সুরক্ষা? এটাই আমরা বারবার বলেছি। এবং আজকে যে মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। পুরায় যাতা, পুরাই শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার চায় ছুটে আলোকে, পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উড়বে ফুটে, জীবনে ফুল ফোটা হলে মরণে ফল ফলবে। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, মুঠি পাকিয়ে স্লোগান তুলে এইভাবেই বিদায় জানাচ্ছেন প্রত্যেকে তাদের প্রিয় নেতাকে। কেউ হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন, কেউ অঝরে কাঁদছেন, কেউ বা মুঠি পাকিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে স্লোগান দিয়ে
বিদায় জানালেন তাদের প্রিয় নেতাকে। পরিপাটি নেতা, সাদা ধুতি, সাদা পাঞ্জাবি, আজকে লাল ঝান্ডায় ঢাকা রয়েছে তার দেহ। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণায় বৃন্দা কারাত তিনি ঠিক কি বলেছেন একবার আমরা শুনব। বুদ্ধবাবু গতকাল সবাইকে ছেড়ে চলে গেলেন। গোটা রাজ্য রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি বলে সবাই বলছে। অনেকে বলছে ওনার কোনো অনেক স্বপ্ন ছিল শিল্প নিয়ে, বেকারদের চাকরি নিয়ে, সেগুলো পূরণ হলো না। আপনি তো দেখেছেন অনেক কাছ থেকে বুদ্ধবাবুকে। বুদ্ধদার পুরো কমিটমেন্ট ছিল ওয়েস্ট বেঙ্গল জন্য। বুদ্ধদার পুরো কমিটমেন্ট অ্যাজ এ চিফ মিনিস্টার। ক্ষমতার জন্য বুদ্ধদার কোনো ক্রেজ ছিল না। বুদ্ধদার ছিল কি ক্ষমতা একটা রাস্তা আছে ওয়েস্ট বেঙ্গলের উন্নতির জন্য, ওয়েস্ট বেঙ্গলের যুব যুবতীর যে অবস্থা আছে সেটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি, কিভাবে আমরা এমপ্লয়মেন্ট অ্যাভিনিউ করতে পারি, সেটার জন্য বুদ্ধদার একটা চেষ্টা ছিল। অনেকে বলে ওয়েস্ট বেঙ্গলে মহিলাদের যেই নিরাপত্তা, যে সিকিউরিটি, সেটার অভাব রয়েছে। বুদ্ধবাবুর কোনো প্ল্যানিং ছিল মহিলাদের নিরাপত্তা বা কি ভেবেছিলেন, কি ভাবতেন তিনি? না, নিরাপত্তার ব্যাপারে বুদ্ধদা হি ওয়াজ সো ফার্ম এন্ড স্ট্রং। মতলব মেয়েদের জন্য নিরাপত্তা, মেয়েদের জন্য একটা কমিটমেন্ট, মহিলা আন্দোলনের সমর্থন করা, আর শুধু তা নয়, সেকুলারিজম। এইখানে বুদ্ধদার সময়, জ্যোতিবাবুর সময়, লেফট্যানেন্টের আমলে এইরকম ফান্ডামেন্টালিস্ট যা শক্তিগুলো আছে, যারা ধর্মকে একটা হাতিয়ার হিসাবে চেষ্টা করছে, সেটা বুদ্ধদার সময় বা জ্যোতিবাবুর সময় কখনো হতে পারত না। কেন? ইট ওয়াজ এ কমিটমেন্ট টু সেকুলারিজম, ইট ওয়াজ এ কমিটমেন্ট টু ডেমোক্রেসি। এটা হচ্ছে বুদ্ধদার একটা বিরাট রোল, বিরাট রোল। যখন পুরো দেশে এইরকম কমিউনাল ফোর্সেস বাড়ছিল, তখন বুদ্ধদা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে ওনার কমিটমেন্ট আর পার্টির আন্দোলনের সাথে জুড়িয়ে করতে পারেনি ওরা। পলিট ব্যুরো সদস্য বৃন্দা কারাথের বক্তব্য আমরা শুনলাম। কোথাও গিয়ে প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি দলের জন্য ভরসা ছিলেন, অনুপ্রেরণা ছিলেন। প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য তিনি ঠিক কি বললেন স্মৃতিচারণায় একবার শুনব। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে কাটিয়েছেন দীর্ঘ সময়, রয়েছে প্রচুর স্মৃতি, কিছুটা রাজনৈতিক, কিছুটা ব্যক্তিগত, এবং সেই সমস্ত আলোচনা এই মুহূর্তে শুনবো এবং জানার চেষ্টা করব অশোক ভট্টাচার্যর থেকে। আপনি যেটা বলেছেন যে একটা যুগের অবসান হলো, এই কথাটা কেন বলা হচ্ছে? সবাই তো এই কথা বলছে, সমস্ত সংবাদপত্র আমি দেখলাম এই কথাটাই বলা আছে। বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে একটা সততার পরিচয় দিয়ে গেছেন। আমি তো বলবো শুধু পশ্চিমবঙ্গ না, সারা দেশে রাজনীতি করতে গেলে যে একটা দুর্নীতিমুক্ত রাজনীতি করা যায়, সততার পথে যে রাজনীতি করা যায়, সেই পথটা কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়েছেন। যদি কিছু তার কাছ থেকে আমাদের শিক্ষা যদি আমরা নিয়ে থাকি, এইটি হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। আর তার একটা উদার মন, তার গণতন্ত্র ক্ষেত্রে তার পরিসরটা ছিল অনেক বড় পরিসরে। তিনি অনেক বড় মাঠে তিনি খেলতে চাইতেন, ছোট মাঠে না। কোনো সংকীর্ণতা বোধ তার মধ্যে কখনোই কিন্তু ছিল না। তিনি সবসময় বলতেন আমি একটু খেলাটা খেলবো, একটু বড় মাঠে খেলবো। এই যে বিষয়গুলো, আমার হচ্ছে মনটা অনেক বড় ছিল। সবার মতামত নিতেন, সবাইকে সম্মান দিতেন, শুধু মন্ত্রীদের না, যারা অফিসাররা আছে, কর্মচারীরা আছে, তাদেরও। শেষ ইচ্ছে ছিল এনআরএস এর দেহদান করবেন, আর সেই ইচ্ছে মতোই এনআরএস এর দেহদান হবে বুদ্ধদেব ভট্টাচার্যের। হাসপাতালের এনাটমি বিভাগে শুরু হয়ে গেছে প্রস্তুতি। দেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরুর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাবেন চিকিৎসকরা। দেহ সংরক্ষণের প্রক্রিয়া শেষ হতে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে বলে জানান বিশিষ্ট চিকিৎসক ও অধ্যাপক ডক্টর অভিজিৎ ভক্ত।